দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আমার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, উনি মাগুরা জেলার ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আর আরও পরিচয় রয়েছে, উনি 90-এর গণ অভ্যুত্থানের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের মাগুরা জেলার প্রধান সমন্বয়ক জনাব শামসুল আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী এম মাজেদুল হক সাহেবের সময় সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন 1991 থেকে 1996 সাল পর্যন্ত। তার আরও বিশেষ পরিচয় আছেন, তিনি গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি শিক্ষা নিয়ে কাজ করছেন, শিক্ষার বিভিন্ন স্তরে তার অবদান আছে এবং মাগুরাতে ব্যাপক সামাজিক উন্নয়নে ব্যাপকভাবে উনি বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। উনি জনাব শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই মাগুরা টককে অভিনন্দন জ্ঞাপন করছি এবং মাগুরা টকের মাধ্যমে মাগুরা জেলাবাসীকে অভিনন্দন ও সালাম জ্ঞাপন করছি। জনাব আলম, আপনাকে চেনে না মাগুরায় হয়তো এমন কেউ নাই, কিন্তু নতুন প্রজন্ম একটা জেনারেশন গ্যাপ হয়ে আছে, যেহেতু দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন হয়নি। তারপরে এই গত যে ফ্যাসিস্ট সরকারের সময় হয়তো আপনি এলাকার উন্নয়নে হয়তো বা আপনি সামাজিক যে কাজগুলো করছেন সেগুলোতে হয়তো অনেক সময় বাধাপ্রাপ্ত হয়েছেন। এই যে একটা জেনারেশন গ্যাপ, আপনাকে হয়তো অনেকে চেনে না। আমার এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যই যে আপনি যে একজন মানে ছাত্র দলের রাজনীতি থেকে উঠে আসছেন এবং এখনো আপনি দলের জন্য নিবেদিত প্রাণ। এবার আপনি কেন্দ্রীয় ভাবের আপনার বিএনপি থেকে সদস্য পদ নেওয়ার জন্য চেষ্টা করছেন। সেই হিসাবে মাগুরার যেসব পেপার পত্রিকা বা জাতীয় পত্রিকাগুলো অনেক সময় খুললে আমরা নির্বাচনের আগে দেখতে পাই যে আপনার নামটা, আপনি নমিনেশন প্রত্যাশী। মাগুরা 1 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি হতে যাচ্ছেন আপনি। মাগুরা জেলার রাজনীতি এবং মাগুরা নিয়ে আসলে আপনার কি পরিকল্পনা আছে? ধন্যবাদ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নে 1978 সালে গ্রাম সরকার গঠনের সময় এই পদের দলের সদস্য গ্রহণ করি। তখন আমি 8ম শ্রেণীর ছাত্র। পরবর্তীতে শ্রীপুর ডিগ্রি কলেজে পড়ার সময় এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি এবং 1985 সালে এরশাদের শ্রীপুরে প্রোগ্রামে আমরা প্রতিহত করি এবং ব্যক্তিগতভাবে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হই। পরবর্তীতে মাগুরা সরকারি কলেজে ছাত্র দলের জেলা ঘোষণার পরে আমি প্রথম সভাপতি নির্বাচিত হই। জেনারেল এম মজিদুল হক সাহেব বিএনপির তৎকালীন স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, উনি আমাকে সভাপতি নির্বাচিত করেন। আমার সাথে বর্তমান বিএনপি নেতা কুতুব সেক্রেটারি নির্বাচিত হয় এবং কলেজ কমিটিতে জনাব উবাইদুর রহমান সভাপতি, বর্তমান শিল্প সচিব, এবং ফারুকুজ্জামান ফারুক সেক্রেটারি নির্বাচিত হয়, বর্তমানে যুগ্ম আহ্বায়ক। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই জাতীয়তাবাদী চেতনায় আমরা উদ্বুদ্ধ, আমি ব্যক্তিগতভাবে উদ্বুদ্ধ। 90-এর গণ আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে 1988 সালে আপনি জানেন যে মাগুরা সরকারি কলেজে সংসদ নির্বাচন হয়। সেই সংসদে আমি ভিপি পদে এবং আমার সাথে জনাব ফারুকুজ্জামান জিএস পদে এবং বর্তমান শিল্প সচিব প্রভিপি পদে আমরা অংশগ্রহণ করি। কিন্তু সেই নির্বাচন ষড়যন্ত্রের মাধ্যমে আমরা জয়লাভ করতে পারি নাই, কিন্তু বিএনপিকে সংগঠিত করতে পেরেছি। পরবর্তীতে 1991 সালে
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জেনারেল এম মজিদুল হক সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন এবং আমি তার সহকারী একান্ত সচিব হিসাবে যোগদান করি এবং মাগুরার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অংশগ্রহণ করি। উদাহরণস্বরূপ নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, মাগুরা পৌরসভাকে এ ক্যাটাগরিতে উন্নতি করা হয় এবং মাগুরা পৌরসভা আগে যে পাল্লা গ্রাম আপনারা দেখছেন, পান্নান্দুল দেখছেন, এগুলো পৌরসভার অন্তর্ভুক্ত ছিল না। এই গ্রামগুলোকে পৌরসভার অন্তর্ভুক্ত করা হয় এবং মাগুরা পৌরসভাকে এ ক্যাটাগরিতে উন্নত করা হয়। মাগুরাতে মাগুরা শ্রীপুরের ব্রিজ তৈরি করা হয় কুমার নদীর উপরে। মাগুরার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বিল্ডিং তৈরি করা হয়। মাগুরা শহরে পানি উন্নয়ন বোর্ডের বিভাগ হয়। বিআরটিএ মোটরসাইকেল বা গাড়ির যে যান লাইসেন্স, এটা নেওয়ার জন্য মাগুরাবাসীকে ঝিনাইদহ যেতে হতো, সেই অফিসটা মাগুরাতে স্থাপন করা হয় এবং মাগুরার কৃষির হর্টিকালচার সেন্টার, কৃষি গবেষণা ইনস্টিটিউট, মশলা গবেষণা ইনস্টিটিউট সহ মাগুরা শহরে ব্যাপক উন্নয়ন 91 থেকে 96 পর্যন্ত হয়। টেক্সটাইল মিল কখন আসে? টেক্সটাইল মিল এবং স্টেডিয়াম 1979 সালে জিয়াউর রহমান সাহেবের প্রেসিডেন্ট থাকা অবস্থায় জেনারেল মাজদুল হক তৎকালীন জনপ্রশাসন মন্ত্রী ছিলেন, তিনি টেক্সটাইল মিলটি তৈরি করেন এবং আজকের যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা 1979 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাটাখালীতে প্রোগ্রাম করার পরে উনি মাগুরা স্টেডিয়ামকে উদ্বোধন করেন এবং মাগুরা স্টেডিয়ামের ওই জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা, পুরো জায়গাটা স্টেডিয়ামকে দান করা হয় এবং এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জেনারেল মজিদুল হকের সময়ে তৈরি, অথচ বর্তমানে স্টেডিয়ামটার নাম পরিবর্তন করা হয়েছে। আপনার মাধ্যমে মাগুরাবাসীকে বলতে চাই, প্রকৃত ইতিহাসটা মানুষকে জানানো হোক এবং কাগজপত্র দেখে প্রকৃত প্রতিষ্ঠা যিনি, তার নামে প্রতিষ্ঠা করা হোক। এছাড়াও মাগুরার উন্নয়নের আরো যে কথা বলেছেন, তৎকালীন সময়ে মাগুরার শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজ, জিকে কলেজ, নাকল কলেজ সহ মাগুরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয় এবং সেখানে শিক্ষক যারা নিয়োগ পেয়েছে তাদের কোনো রকম কোনো দুর্নীতি বা কোনো অন্যায় পথ অবলম্বন করতে হয়নি। এটাই ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাচিভমেন্ট। আমি মাগুরার রাজনীতিবিদ, আপনি যেহেতু রাজনীতিবিদ, আমি আপনাদের এই দলের ভিতরের কিছু অভ্যন্তরীণ বিষয় তুলে ধরতে চাই। সেটি হলো, দেখেন মাগুরাতে দীর্ঘদিন পরে আহ্বায়ক কমিটি হয়েছে এবং সেই কমিটির নেতৃত্বে সমস্ত মাগুরার এখন পূর্ণাঙ্গ কমিটি হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। দেখুন, যেমন এম মজিদুল হক, তিনি কিন্তু উন্নয়নের রূপকার, এটা আপনি কিন্তু নিজে সাক্ষী, আপনি দেখেছেন। এই যে আপনি যেগুলো বললেন তখন কিন্তু আপনি জানেন এগুলো হয়েছে। আবার কবির মুরাদ সাহেব, উনিও কিন্তু জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং ম্যাডাম জিয়ার খুব কাছের লোক ছিলেন। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক ঘটনা আছে। মাগুরা জেলা বিএনপিতে, বা আপনি যে মনে করেন যে এত ছাত্র জীবন থেকে আপনার যে রাজনৈতিক ইতিহাস তরুণ প্রজন্ম হয়তো অনেকে জানে বা জানে না, এই যে আপনি কিন্তু জেলা কমিটিতেও নাই, বা এই যে পরিবার, এই পরিবারের কোনো কেউ একটা সদস্যও নাই আমার ধারণা। এই বিষয়টা আসলে কি বলবেন? আর
সেই সাথে জেলা বিএনপির ভিতরে যে একটা বিভাজন, এবং প্রায় দেখা যায় যে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে মনে হয় মাগুরা জেলাতে। এই জেলা বিএনপি পুনর্বাসনের মনে হয় দায়িত্ব নিয়েছে, এবং আমার কাছে সকল তথ্য প্রমাণ আছে। এবং আমরা ফেসবুক খুললেই দেখি, এখন তো ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা দেখি যে আওয়ামী লীগে কারা মিছিল মিটিং করেছে, তারা আবার বিএনপির অঙ্গ সংগঠনে তারা পদ পাচ্ছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পূর্ণাঙ্গভাবে গঠন করে, এবং 1979 সালের 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা করা হয়। প্রারম্ভিকভাবে বিএনপিকে বিভিন্ন দল থেকে জাতীয়তাবাদী মনা লোকজনদেরকে নিয়ে বিএনপি গঠন করা হয়, এবং এটাই স্বাভাবিক প্রক্রিয়া। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন নেতৃত্ব দানে যোগ্য হয়, তখন বর্তমান নেত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রতিটা জেলায় প্রতিটা স্তরে ছাত্র দলের প্রতিষ্ঠাতা ছাত্রদেরকে বিভিন্ন পদে পদায়ন করেছেন। যেমন ধরেন, আজকের সালাউদ্দিন ভাই, উনিও ছাত্র নেতা ছিলেন। আজকের অ্যানি ছাত্র নেতা ছিলেন। বিভিন্ন জেলায় লক্ষ্মীপুরে ছাত্র দলের সভাপতি ছাত্র নেতা আজিজুল বাড়ি হেলাল, হাবিবুন নবী সোহেল, নরসিংদীতে খোকন ভাই ছাত্র নেতা, আমান ভাই, সবখানেই ছাত্র নেতা স্থাপিত হয়েছে। ইভেন খুলনা ডিভিশনে জেলেদাতে ছাত্র দলের সভাপতি ছিল আমার সাথে, সে বিএনপির সভাপতি। নড়াইলে ছাত্র দলের সেক্রেটারি, জেলা বিএনপির সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের। খুলনা মহানগরের সভাপতি মনা, সেও ছাত্র দলের সভাপতি ছিল। তো বর্তমান প্রেক্ষাপটে মাগুরার রাজনীতিটা সংস্কার প্রয়োজন। এটা আপনি যেটা বললেন যে নানা রকম কলহ বিবাদ, এর অন্যতম কারণ হচ্ছে ছাত্র দল দ্বারা জেলা বিএনপি গঠিত এখনো হয় নাই। অন্য দল থেকে আসা অন্য মানসিকতার লোক এই দলের ভিতর বিদ্যমান বিধায় নানা রকম গ্রুপিং এবং নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এবং দীর্ঘদিন প্রায় 6 থেকে 8 বছর আহ্বায়ক কমিটি দ্বারাই বিএনপি পরিচালিত। তো আশা করছি যে উপরের নেতৃবৃন্দ অনতিবিলম্বে ছাত্র দলের ছেলেদের দেই, এখন তারা যোগ্য, তাদের বয়স 50 আপ, তারা আন্দোলন করেছে, তাদের দিয়ে যখন পূর্ণাঙ্গ কমিটি হবে এবং ভিন্ন দল থেকে আসা ভিন্ন মতের লোক যখন থাকবে না নেতৃত্বে, তখনই আপনি মাগুরা একটা সুসংগঠিত বিএনপি পাবেন এবং পরিচ্ছন্ন বিএনপি পাবেন। আশা করি ভবিষ্যতে সেটাই হবে, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই দিকে দৃষ্টি দিবেন। ধন্যবাদ। আপনি যদি সংসদ সদস্য নির্বাচনে যদি জয়ী হন, তাহলে মাগুরা নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? যেহেতু মাগুরা একটা ছোট্ট জেলা, সেখানে নানাবিধ সমস্যা আছে, সেটা আপনি জানেন। শিক্ষা খাতের সমস্যা, স্বাস্থ্য খাতের সমস্যা, ড্রেনেজ ব্যবস্থার কোনো পরিকল্পনা নাই। পৌরসভায় একটু পানি হলেই বৃষ্টি হয়ে যায়। বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। এই বিষয়গুলো আপনি কিভাবে সাজাবেন আপনি যদি সংসদ সদস্য হন? ধন্যবাদ। আপনি জানেন যে 2006 সালের পরে বিএনপিকে পরিকল্পিতভাবে ক্ষমতাচ্যুত করার পর 2009 সালের বিতর্কিত নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের জন্ম হয়, এবং বিগত 17 বছর মাগুরা জেলাতে আপনি নতুন কোনো কলেজ, কোনো স্কুল, কোনো প্রতিষ্ঠান একটাও দেখাতে পারবেন না। শুধু মাগুরা জেলাতে টেন্ডারবাজ
এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম, অধ্যক্ষ নিয়মে অনিয়ম, প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম, স্বাস্থ্য খাতে অনিয়ম, পুরো জেলাটাই একটা অনিয়মে পরিণত হয়েছিল ফ্যাসিস্ট সরকারের সময়। তো আমার যদি দায়িত্ব পাই বা হয়, তাহলে প্রথমেই মাগুরা জেলার জন্য হিংসাত্মক রাজনীতি মুক্ত করা হয় এবং মাগুরার যে সমস্ত খাতগুলো আছে, স্বাস্থ্য খাত, সেখানে কোনো ট্রিটমেন্ট হয় না। ট্রিটমেন্ট বিগত, আপনি জানবেন যে বিগত 5 বছর যাবৎ সেখানে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু জমি অধিগ্রহণ হয় নাই। এটা প্রায় বাতিলের পক্ষে ছিল। আমাদের শিল্প সচিব জনাব ওয়াহিদুর রহমান সরকারে আছেন, উনি চেষ্টা করে এখনো মেডিকেল কলেজটা মাগুরায় আছে। প্রেস সচিবও তো চেষ্টা প্রেস করেছে। সচিব জনাব শফিকুল আলম সাহেবও চেষ্টা করেছেন, তারা দুজনেই চেষ্টা করে কলেজটা আছে। অথচ সেই কলেজ থেকে এমবিবিএস পাশ করেছে, কিন্তু ভবন নির্মাণ হয় নাই, জায়গা অধিগ্রহণ হয় নাই। মাগুরার লোককে ট্রিটমেন্টের জন্য হয় যশোর নয় খুলনা যেতে। প্রথম মাগুরার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং মাগুরা পৌরসভাকে একটা মডেল পৌরসভা হিসাবে পরিগণিত করা হবে। মাগুরা শহরের ভিতরে বৃষ্টি হলেই কলেজ পাড়া সহ তৎসংলগ্ন ডিসি অফিসের ভিতরেও পানি উঠে যায়। পানি জমে যায়। এটা একটা মাস্টার প্ল্যান করা হবে, শহরকে একটা আধুনিক এবং মডেল শহরে পরিণত করা হবে। এবং নতুন প্রজন্মের জন্য অনেক বেকার মাগুরাতে, কোনো ইন্ডাস্ট্রি নাই, চেষ্টা করা হবে সরকারের সাথে জয়েন্ট ভেঞ্চারে যে একটা দুটো ইন্ডাস্ট্রি করা। যেমন আপনি বড় কোনো কোম্পানিকে যদি আহ্বান করেন মাগুরাতে একটা ব্রাঞ্চ করার জন্য, অনেক প্রতিষ্ঠান আছে তারা এক্সপোর্ট করে মোংলা বন্দর দিয়ে, সেখানে মাগুরাতে একটা বড় ইন্ডাস্ট্রি হলে অন্ততপক্ষে 10,000 লোক চাকরি করতে পারে। তো বিগত দিনে শুধু ভিলেজ পলিটিক্স হয়েছে, নৈতিকতার অবক্ষয় হয়েছে এবং বিগত সরকার বিএনপির উপর নির্যাতন, বিএনপির প্রতিটা লোকের নামে শতাধিক মামলা, এই কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র সেবার সুযোগ পায়, সেক্ষেত্রে মাগুরাকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, শিক্ষক নিয়োগে কোনো অর্থনৈতিক লেনদেন, চাকরিতে কোনো অর্থনৈতিক লেনদেন, এগুলো কোনো কিছুই থাকবে না এবং হিংসা বিদ্বেষ ভুলে একটি নতুন মডেল মাগুরা তৈরি করা হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। জনাব শামসুল আলম, আপনি যখন ছাত্রনেতা ছিলেন, আপনাদের হাত ধরে যাদের নাম বলেন, উবা ভাই, ফারুকুজ্জামান ফারুক, আরো যারা আছে, টগর সাহেব, তাদের মাধ্যমে কিন্তু এক ঝাঁক ছাত্র তৈরি হয়েছিল এবং ওই সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের, ছাত্রলীগের লেজ বড়, মিছিলের লেজ বড় না বিএনপির ছাত্র দলের লেজ বড়, এরকম একটা প্রতিযোগিতা ছিল। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সময়, আমাদের সময় আমরা দেখেছি যে সব ছাত্ররা ছাত্রদল করত, তারা কিন্তু এখন কিন্তু রাজনীতিতে নাই এবং এরা কিন্তু একটা অনেক বড় অংশ, দেখা যাচ্ছে যে এই যে ফ্যাসিবাদের যে অত্যাচার, সেই ক্ষেত্রে তারা নিশ্চুপ হয়েছিল। এদেরকে কিভাবে আপনি অ্যাকোমোডেট করবেন বা কোনো ধন্যবাদ। পরিকল্পনা আছে কিনা আপনার? আপনার জ্ঞাতার্থে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা জেলা শাখা পূর্বেও পরিচ্ছন্ন একটি সংগঠন ছিল এবং সেখানে ম্যাডামের নির্দেশ ছিল কোয়ালিটিপূর্ণ ছাত্র সংগঠন তৈরি করা। সেটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছেন, সেন্ট্রালেও দেখেছেন, কোয়ালিটিপূর্ণ ছাত্ররাই ছাত্রদল করত। মাগুরা জেলাতে সেটা বিদ্যমান। ছাত্রদলের ছেলেরাই আপনি ধরতে পারেন যে বিএনপিকে ধরে রাখছে।
আজকের ছাত্র দলের ছেলেই ওখানে জনাব শাহেদ হাসান টগর, সে ওখানে বারের সেক্রেটারি এবং সিনিয়র একজন অ্যাডভোকেট এবং পপুলার অ্যাডভোকেট। ছাত্র দলের ছেলেই ওখানে যুগ্ম আহ্বায়ক ফিকুল খান, সে এখন জিপি। ছাত্রদল এবং যুবদল থেকে আসা সাকাওয়াত ভাই এখন পিপি। ছাত্রদলই আপনার বিভিন্ন ভাবে বিএনপিকে ধরে রাখছে। ছাত্রদলের ছেলে এখন সচিব, ছাত্রদলের ছেলেরা যাদের কথা বললেন, আলমগীর, টগর, অনেক মেধাবী ছাত্র ছিল, ফারুক, তারা এখন যুগ্ম আহ্বায়ক পর্যায়ে আছে। তারা যখন ফুল নেতৃত্বে চলে আসবে, তখন আপনি যেটা বলেছেন, যে সমস্ত ছাত্ররা আগে ছাত্রদল করতো এখন ডরমেন্ট অবস্থায় আছে বা তাদের মূল্যায়িত করা হচ্ছে না, ছাত্র নেতৃত্ব আসলেই জেলার সমস্ত বিগত দিনের ছাত্র নেতাদেরকে মূল্যায়িত হবে বলে আশা করি। এবং এখন পর্যন্ত মাগুরা জেলা বিএনপি ছাত্র দলের ছেলেরাই ধরে রাখছে বিদায় বলে আপনি ধরতে পারেন। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদের উদ্দেশ্য বলি, এই যে জনাব শামসুল আলমকে দেখলেন, এতক্ষণ অনুষ্ঠান শুনলেন, এটা কিন্তু একটা বাস্তব এবং সত্য ঘটনা। আমরা তখন ওনাকে চিনতাম, উনি অনেক মেধাবী ছাত্র ছিলেন এবং যারা এই যে আজকে নেতৃত্ব দান করছেন তারা কিন্তু অনেক মেধাবী ছাত্র ছিলেন। তার প্রমাণ দেখবেন যে আমাদের শিল্প সচিব, আরো অনেক কে আছে, আমরা অনেক এই সময় নাম বলতে পারছি না। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য, কি স্বপ্ন দেখাবেন মাগুরার মানুষকে? তরুণ প্রজন্মের কে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে ছাত্রদল, যুবদল, তারা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কঠিন আন্দোলন তারাই করেছে। সিনিয়র নেতৃবৃন্দ অনেক সময় অনুপস্থিত। আমাদের মাগুরাতে 10 জন শহীদ হয়েছে, এবং মাগুরার ছেলে তারা 10 জন ছাত্র, বিশেষ করে ছাত্র দলের আমাদের যুগ্ম রাব্বি ছিল আমার খুব ঘনিষ্ঠ, শেষ হওয়া আরো 9 জন নিহত হয়েছে, ঢাকাতে হয়েছে। তরুণ প্রজন্মে ফ্যাসিবাদ সরকারকে পতনের প্রধান ভূমিকা রাখছে। ভবিষ্যতে জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে আমাদের প্রধান টার্গেট হবে তাদেরকে নানা রকম ভাবে প্রোভাইড করা, তাদের যোগ্যতা অনুসারে বিভিন্নভাবে প্রোভাইড করা এবং মাগুরাকে একটি পরিচ্ছন্ন রাজনীতি উপহার দেওয়া ও বেকার মুক্ত করা। আশা করি নতুন প্রজন্মকে বলবো, আপনারা অনুগ্রহপূর্বক, বিএনপি অনেক ষড়যন্ত্রের ভিতর থাকে বা আছে বা ভবিষ্যতেও থাকবে, কারণ আপনাদেরকে এটা স্মরণ করতে হবে যে বৃহত্তর একটা দেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরাসরি বিপক্ষে অবস্থান করে। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসলে কৌশলী হতে হবে এবং কৌশল অবলম্বন করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা কোনো রকম ডিস্ট্রাকটিভ কোনো কাজ এবং কোনো বিএনপির পজিশন লেট ডাউন হয় এরকম কোনো কাজেই সম্পৃক্ত হবেন না। সাময়িকভাবে আপনাদেরকে নানাভাবে মিসগাইডেড করতে পারে, কিন্তু সেটা আমাদের রাষ্ট্র ক্ষমতার জন্য চরম বিঘ্ন সৃষ্টি করবে। এবং এখনই আপনারা দেখছেন যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিছুই না, শুধু যাতে ইলেকশন না হয় এবং জাতীয়তাবাদী দল যাতে সরকার গঠন না করতে পারে, এবং এটা দেশ এবং দেশের বাইরের থেকে হচ্ছে। অতএব নতুন প্রজন্মকে বলবো, আপনারা অবশ্যই সহনশীল থাকবেন, দলের প্রতি নিবেদিত থাকবেন। ভবিষ্যতে জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে আপনারা অবশ্যই মূল্যায়িত হবেন আপনাদের পদ পদবি বা শিক্ষকতা যোগ্যতা অনুসারে। এবং তার এই অপ্রতিরোধ্য নেতৃত্ব, এটা অনেকেই মেনে নিতে পারছে না, কিন্তু বাস্তবতা উনি এখন বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার তথা পৃথিবীর ইয়াংদের ভিতরে সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান।
অতএব আপনারা তার আদর্শ, তার 31 দফা, তার কথাকে অনুসরণ করবেন। নতুন প্রজন্মকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আদর্শিক ব্যক্তি ছিলেন, নিরহংকার ব্যক্তি ছিলেন, নির্লোভ ব্যক্তি ছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে একজন সৎ রাষ্ট্রপতি। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বেও তার সততা পরিলক্ষিত হয়েছে। ঠিক তদ্রূপ বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, সে এখন আমার মনে হয় ওয়ার্ল্ডের ইয়াংদের ভিতরে সবচেয়ে পপুলার জনপ্রতিনিধি এবং পপুলার ব্যক্তি। এটাই আপনারা স্মরণ রাখবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বাংলাদেশের 2/3 মেজরিটি স্টেক হোল্ডার। যে কোনো সময় নির্বাচন দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে 2/3 মেজরিটি সংসদ সদস্য নির্বাচিত। সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যেমন গোপালগঞ্জ, মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ড, মব জাস্টিস, বিভিন্ন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আসলে এই যে গোপালগঞ্জের ঘটনা তথা সারা বাংলাদেশে একটা নাড়া দিয়েছে, এই ঘটনায় আসলে সরকারের কতটুকু লাভ হলো, এনসিপির কতটুকু লাভ হলো, জনগণের আসলে কতটুকু লাভ হলো, এই দায় আসলে কার? যে কোশ্চেনটা করেছেন, সাম্প্রতিক সময়ে এনসিপি এবং মিটফোর্ডের ঘটনা, এ বিষয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রামে গোপালগঞ্জবাসী যেভাবে আক্রমণ করেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুঃখ প্রকাশ করেছে এবং এনসিপি বিএনপির সহযোদ্ধা, বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য তারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে এবং যে কোনো ব্যক্তিরই রাজনীতি করার অধিকার আছে। গোপালগঞ্জবাসী যেভাবে গ্রাম্য কায়দায় বিভিন্ন গ্রাম্য ঢালসরকে নিয়ে তাদেরকে আক্রমণ করেছে, এটাকে একটা নিন্দা জ্ঞাপন করা উচিত এবং তাদেরকে দুঃখ প্রকাশ করা উচিত ও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। মিটফোর্ড ঘটনা যেটা বলেছেন, এটা বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকারের অনেক ব্যক্তিবর্গ সরকারের সাথে এখন সম্পৃক্ত এবং সরকারে তারা আছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে ফাংশন করতে পারছে না। তো এই ধরনের ঘটনা ঘটছে এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে, এটা কোনোভাবেই সমীচীন নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাস মুক্ত রাজনীতিতে বিশ্বাস করে এবং ভবিষ্যতে সন্ত্রাসের কোনো আশ্রয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়ে 31 দফা যে দাবি প্রণয়ন করেছেন, সেটাই জাতির জন্য সবচেয়ে মঙ্গলজনক। এগুলো যা হচ্ছে সবই ষড়যন্ত্রের শামিল। আমি মনে করি বর্তমান সরকারকে অনতিবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ধন্যবাদ জনাব শামসুল আলম। আমি আরেকটি প্রশ্ন করতে চাই। বাংলাদেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেখানে সেখানে মব সৃষ্টি, তারপরে এই যে চাঁদাবাজি, লুটপাট, আপনার দলের অনেক নেতাকর্মীকে তারেক রহমান বহিষ্কার করেছে, যে সম্প্রতি ঘটনা ঘটে গেল সেটা তো আপনি বললেন। এই সময়ে এই মুহূর্তে নির্বাচন করা কি সম্ভব কিনা এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে?
আসলে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। প্রথমেই আপনাকে বলি যে গত ফ্যাসিস্ট সরকার 17 বছরে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে আপনি তদন্ত করে দেখতে পারেন, প্রতিটা জেলা, উপজেলা, বিভাগ, মহানগর, সমস্ত জায়গা তার দলীয় লোক, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাস স্ট্যান্ড, বালুর স্ট্যান্ড, সমস্ত জায়গা তারা চাঁদাবাজ করেছে। এবং পতিত সরকার, কতিপয় নেতা দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাদের সেই কর্মী বাহিনী বর্তমান বাংলাদেশে বিদ্যমান এবং অধিকাংশ চাঁদাবাজ, আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি জেলা লেভেলে, উপজেলা লেভেলে যেখানে চাঁদাবাজি হয় সেখানে গত সরকারের লোকই করছে। যেহেতু তাদের নেতারা পালিয়েছে, কর্মী এবং সেই সন্ত্রাসী বাহিনী এখনো বাংলাদেশে বিদ্যমান। হয়তো নানা রকম টেকনিক্যাল কারণে তাদের অ্যারেস্ট করা সম্ভব হচ্ছে না, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরেও ফ্যাসিস্টদের সদস্য বিদ্যমান। এই কারণে সম্পূর্ণ এটি ষড়যন্ত্র। চাঁদাবাজ যা করছে অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের ব্যক্তিগত। এবং নির্বাচন কমিশন বিষয়ে যে প্রশ্ন করেছেন, এটি একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই আইন শৃঙ্খলা, দেশ পরিচালনা এগুলো সম্ভব। এই কারণে আবারও ইউনূস স্যারের কাছে, তার সরকারের কাছে আবেদন, বাংলাদেশ 1971 সালে ভোটের অধিকারের জন্যই সংগ্রাম করেছে, 90-এ ভোটের অধিকারের জন্যই সংগ্রাম করেছে, 2024-এও ভোটের অধিকারের জন্য ষড়যন্ত্র আন্দোলন হয়েছে। অতএব অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন প্রদানপূর্বক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং সংস্কারের যে কোশ্চেন আসছে, মৌলিক কিছু বিষয়ে সংস্কার পূর্বক নির্বাচন প্রদান করাটাই আইন শৃঙ্খলা রক্ষা তথা দেশের সার্বভৌমত্ব রক্ষা সবকিছুই নির্বাচনের মাধ্যমেই সম্ভব। নির্বাচিত সরকারই সংস্কার করবে সবাইকে নিয়ে। ধন্যবাদ জনাব শামসুল আলম। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, বিশ্বের যে যে প্রান্তে আপনারা ছড়িয়ে আছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, জনাব শামসুল আলম ছিলেন 90 দশকের ছাত্র নেতা এবং মেধাবী ছাত্র। উনি মাগুরার ধানের শীষের কাণ্ডারি হতে যাচ্ছেন। আশা করি সেই ধানের শীষের কাণ্ডারি হবেন, সেই প্রত্যাশা রাখছি। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।